আমরা নর্মালি যে গ্লাইকোলাইসিস হয়, ওই গ্লাইকোলাইসিসের সবার লাস্ট স্টেপে যখন অ্যারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে পাইরুভেট যখন তৈরি হয়, ওই পাইরুভেটটা আবার চাইলে ল্যাকটেটে পরিণত হতে পারে যখন অ্যানারোবিক হয়। মানে যদি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে থাকে, অক্সিজেন যদি না থাকে, তাহলে এই পাইরুভেটটা ল্যাকটেটে পরিণত হতে পারে। তো একটা কমন ভুল হয় যখন প্রশ্ন করা হয় যে পাইরুভেট থেকে ল্যাকটেট যদি হতে হয় তাহলে কোন এনজাইমটা কাজ করে। এখানে নর্মালি একটা ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করে, ডিহাইড্রোজিনেস। তো এটা প্রায় সময় কমনলি একটা ভুল হয়ে যায়। এখানে হবে যে হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, যে পাইরুভেট থেকে ল্যাকটেটে হওয়ার সময় ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা নর্মালি প্রয়োজন হয়। কিন্তু কমনলি অনেক সময় ভুল হয়ে যায় যে অনেকে বলে ফেলে যে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, যে পাইরুভেট থেকে ল্যাকটেট হচ্ছে, এখানে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। এখানে কিন্তু এক্স্যাক্টলি পাইরুভেট ডিহাইড্রোজিনেস ইউজ হয় না, হয় যে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। তাইলে পাইরুভেট ডিহাইড্রোজিনেস যেটা এনজাইম, পাইরুভেট ডিহাইড্রোজিনেস যেটা এনজাইম, এটা কোথায় কাজ করে? এটা হচ্ছে যখন পাইরুভেটটা থেকে এসিটাইল কোয়ে যখন তৈরি হয়, এটা পাইরুভেট ওখানে হচ্ছে 3C মানে হচ্ছে যে 3টা কার্বন থাকে, আর এসিটাইল কোয়েতে থাকে 2টা কার্বন। তো পাইরুভেটের উপর পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম কাজ করে, পাইরুভেটকে এসিটাইল কোয়েতে পরিণত করে এবং একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়। তাহলে কমনলি এই ভুলটা হয় যে পাইরুভেট থেকে ল্যাকটেট হইতে কোন এনজাইম কাজ করে, এখানে হবে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। তাহলে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কোন জায়গায় কাজ করে? পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে যখন হয় সেই সময়।